আমি নাজমুল হাসান। আমার বাসা হচ্ছে বিনোদিয়া এবং বিনোদিয়া বাজারে দোকান। আমি এবং আমার কাকা দোকান করি। তো অনেকেই হয়তো বা চিনেন আমার কাকাকে। আমার কাকার নাম হচ্ছে লুৎফর রহমান, আমি তার ভাইস। তো ফলনরাজ আমি নিজে চাষ করেছি। ফলনরাজ সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা শুনেছি এবং পেয়েছি। তো সর্বোপরি কথা হচ্ছে যে আমরা অনেকেই বলছি যে সেকেন্ড জেনারেশন যেগুলো আছে এগুলোর ফলন ভালো বা এর থেকে ভালো হয়েছে টাকার হিসাবে। তো এখানে যে ব্যাপারটা কাজ করে, সবাই যদি একটু লক্ষ্য করে শোনেন, যে আবহাওয়া তারতম্যে হচ্ছে ফলনের বৃদ্ধি। এটা হচ্ছে এক নম্বর কথা। তো বিগত বছরের ফলন আর এই বছরের ফলন অনেকটা বৃদ্ধি বৃদ্ধি আছে, এটা একটু খেয়াল করবেন। আর আরো একটা বিষয় যেটা, যে ফলনরাজ আমি নিজে চাষ করছি। ফলনরাজ আমার 12 মণ প্লাস করে হয়েছে, তাতে শতাংশে 5 মণ প্লাস আছে। তো আমাদের দোকান থেকে আরেকজন বীজ নিছে, ওনার নাম হচ্ছে রাজু। উনি একজন মাস্টার। তো ওনার হয়েছে 14 মণ করে কাঠা, 2.6 এর যে কাঠা আছে। তবে এই যে কাঠার যে হিসাবটা, এটা আসলে আহ, কোনো এটা আঞ্চলিক, এক এক জায়গায় এক এক রকম। এটা আসলে বাইরের কোনো হিসাব না। আমাদের 52 শতাংশে বিঘা, অনেক জায়গায় 33-এ, 42-এ এবং হচ্ছে 45-এ বিঘা পরিমাণ হচ্ছে। তো সাধারণভাবে এটা চাষ করতে তেমন কোনো কিছু লাগে না। আপনি সাধারণ পেঁয়াজ যেভাবে চাষ করবেন এটাও ঠিক ওইভাবে করতে পারেন। তবে একটু ফাঁকা করে লাগানো, দেখা যায় কি যে 4 আঙ্গুল 5 আঙ্গুল করে আপনি এমনিটা লাগাইছেন, এটা যেহেতু ফার্স্ট জেনারেশনের বীজ। তবে এই বীজটা দিয়ে কিন্তু বীজ উৎপাদন করা সম্ভব। যদি আমরা বীজের ধারাবাহিকতা দেখি, তাহলে প্রথম দিকে যে বীজটা আসে একেবারে প্রথমে, সেটা হচ্ছে ব্রিডার সিড, যেটা ভিত্তি বলি আমরা। তো এই F1 দিয়ে সেকেন্ড জেনারেশন চাষ হয়, যেটা আমরা ওই যে নবাব করেছি, কেউ রাজা 1 করেছি, এই যে যেগুলা, তো এটা এর দ্বিতীয় ধাপে আসে। তো আলহামদুলিল্লাহ পেঁয়াজ খুব ভালো ফলন হয়েছে। এবং এটার সংরক্ষণ আমি এই বছর প্রথম। এখন কেমন কি হবে এটা আমরা মালিক পক্ষ থেকে, যারা এই যে এখানে আছেন, এনাদের থেকে জেনে নিব। তবে যেটা মনে হয়েছে যে ওনাদের প্রথম দিক থেকে এই পর্যন্ত, এই শেষ অবধি পর্যন্ত কথা আর কাজে মিল আছে। তা আমরা সাধারণভাবে ওনাদেরকে বলবো যেন সামনে বছরও ধারাবাহিকতা বজায় রাখতে চেষ্টা করেন ওনারা, ইনশাল্লাহ। তো অনেক কথা বললাম, তো সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা দেশের খাদ্য উৎপাদন করেন কারণ আপনারা করেন। আপনারা যদি না থাকেন, আজকে ডিজেল পাওয়া যাচ্ছে না, যদি এমন হয় যে বাংলাদেশ সব জমি পড়ে থাকবে, টাকা ঠিক আপনি খাবার দিতে পারবে? পারবে না। কিন্তু তাহলে সবচেয়ে বেশি জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সঞ্চালন আছে কৃষকরা, আর তাদের সাথে সবচেয়ে বেশি প্রতারণা বাংলাদেশই হয়, তাই তো? তো সেই জায়গার জন্য আমরা এটা জানি, এবং আমরা যেহেতু কৃষক পরিবার সাথে আমরা প্রতারিত হয়েছি, ওইটা মাথায় রেখেই আমাদের বীজ কোম্পানি প্রতিষ্ঠা করা, যে নাম দিছি এই কারণে ইনসাফ নাম দিছি, যে আমাদের প্যাকেটে আমাদের মাধ্যমে যে বীজটা আপনার হাতে যাবে, এখানে কোনো 2 নম্বরই সলচতেরই থাকবে না, প্রতারণা থাকবে না, আপনি ইনসাফ পাবেন। তাহলে প্রথম বস্তুতে পাইলেন যে আমরা কি ভালো থাকবো না বদলে যাবো। অনেকে কিন্তু বুঝতে পেরেছিলেন যে ভাই 1 বছর ভালো দিয়ে পরের বছর খারাপ হয়ে যায়। এটা আমরা আমাদের জন্ম থেকেই, আমরা শুরু থেকে আমাদের স্লোগান হচ্ছে সততা কল্যাণে নিবেদিত, সৎ থাকবো আমি। আর এই যে আমাদের ব্যবসার বাইরে আছেন উনটা উনটা যদি সৎ থেকে, কল্যাণ হবে কাদের? আপনাদের। আপনাদের কল্যাণ মানে কি? দেশের কল্যাণ। এই জন্য কিন্তু আমরা স্লোগান কিন্তু অনেক কিছু দেওয়া যায়, তাই না? অনেকে অনেক স্লোগান দেয়, কিন্তু আমাদের স্লোগানের ভিতরকার অর্থ আছে একরকম। তার মানে এই কথাগুলোর মাধ্যমে আপনাদের বোঝাতে চাচ্ছি যে আমরা মন থেকে, ভিতর থেকে ভালো উদ্দেশ্য নিয়ে আমাদের কাজটা শুরু করছি। বাকিটা কি দেওয়ার মালিক কি আল্লাহ। কিন্তু আমরা উদ্দেশ্য সৎ, ভালোভাবে চেষ্টা করব। আমরা কিন্তু জীবন নিয়ে খেলা করতেছি। এটা কিন্তু জীবন, একটা বীজ মানে কি জীবন্ত জিনিস। সে মাটিতে যাবে, মাটিতে পড়বে। আমার এক ডাক্তার বন্ধু আছে, সে আমার বলছে যে বন্ধু, একটা সন্তান যখন মাতৃগর্ভে আসে, ওই মায়ের শরীরে যে কত পরিবর্তন হয়, এটা যদি চোখে দেখা যেত, তাহলে মানুষ কখনো ভয়তে সন্তান ধারণ করতো না। কোন মেয়ে ভয়তে সন্তান ধারণ করতো, তার শরীরে এত ধরনের পরিবর্তন আছে। এবং আমরা পড়ি আর অবকে যে মানুষ বাইসে থাকে কিভাবে, মা বাইসে থাকে কিভাবে, এত পরিবর্তন তার ভিতরে করে। একইভাবে একটা বীজ যখন আপনি মাটিতে ফেলতেছেন, অনেকগুলো বিষয় থাকে কিন্তু। মাটি, তার জো বলেন আপনি, তাই না? আর্দ্রতা বলেন, তাপমাত্রা বলেন, রাসায়নিক সার বলেন, পোকামাকড় বলেন, কীটনাশক বলেন, কত বিষয় থেকে তারপরে ফলনটা আসে। তা আমরা চেষ্টা করি সর্বোচ্চটা দিবার আপনাদের। বাকিটা কি আপনার উপরওয়ালা আপনার রিজিকে ততটুকু রাখছে, এবং আর ওই সময় ওই পরিবেশ। এখন আসেন ফলন গাছ নিয়ে। ফলন গাছের ব্যাপারটা হচ্ছে, আমরা বিগত প্রায় 3 থেকে 4 বছর, দেখেন এই ছবিটা দেখছেন 2025 সাল। 25 সালে আমি কিন্তু এখানে ইচ্ছা করে দিচ্ছি। 25 সালে কিন্তু আমরা আমাদের বিভিন্ন জায়গায় আমরা প্রেসটা করছি, ফলন দেখছি, এবং আমরা আমাদের ঘরে রাখে দেখছি, বিভিন্ন ভাবে রাখছি। একটা হচ্ছে চাং আছে না ঘরের সঙ্গে, সেখানে রাখছি। আবার এই যে যেখানে যে অনিয়ন ব্লোয়ার বলে, দেখবেন মেশিন বেরোচ্ছে, আপনারা হয়তো হাওয়া মেশিন বলে চিনবেন, ওই মেশিনে রাখে দেখছি। মেশিনে রাখলে সারা বছর রাখবেন, নষ্ট হবে না। চাঙে রাখলে সর্বনিম্ন 8 মাস, 8 মাস পর্যন্ত ভালো থাকে। 8 মাস পরে গাছ জ্বালাই যাবে। গাছ জ্বালানো তো বুঝছেন, তাহলে 8 মাসের বেশি রাখা যাবে না। আমরা 8 মাস হলেই তো যথেষ্ট, তাই না? 8 মাস নিঃসন্দেহে থাকবে।
এবং এই জাতটা আমাদের দেশে কোনো আবহাওয়া উৎপাদিত হয় না। যেহেতু আমাদের দেশে হয় না, এটা যা বলেছে তাই হবে। কেন হবে? কারণ আমরা বিগত 3-4 বছর কিন্তু আমরা এভাবে পায়ে আসতেছি, এবং হাইব্রিডের ওইটাই হলো কথা। দেশি জাত দেখবেন এক এক বছর পাল্টে যায়, পাল্টে না, ওটা জেনেটিক্যাল চেঞ্জ এসে যায়। কিন্তু F1 যখন লেখা থাকবে যে কোনো বীজে, মনে রাখবেন ওটা হুবহু ওইরকমই আসবে। ওটা যদি 10 বছর আসে, 10 বছর ওই F1 একই রকম পরিবর্তন হবে না। তাহলে কি ফলন ডাসের বিষয়টা বুঝলেন তো নাকি? যে ফলন ডাস কোনো দেশি উৎপাদিত বীজ না। ফলন ডাস সরাসরি নেদারল্যান্ড থেকে আসে, আমরা শুধু ডিস্ট্রিবিউশন করি। এখন আসেন হিসাবের ব্যাপারে, যে কেন আপনি অন্য পেঁয়াজ না করে ফলন ডাস করবেন? প্রশ্ন আছে না? আমার এক চাষি বলছে যে, স্যার আমি এবার ফলন ডাস দেখে আমার বোঝা হয়ে গেছে, আমি আগামীতে আর হাইব্রিড আপনারটাই করবো, না পেলে অন্য হাইব্রিড করবো, কিন্তু দেশাল করবো না। কেন? আমার জোন বলেন, পরেদ বলেন, তেল বলেন, সার বলেন, সবই লাগে। তাই উনার ভাষায় বলছে, তাই তেল নুন হয়ে গেলে 80 টাকা দিয়ে পেলো, বুঝছে? উনি বলছে যেটা তেল নুন মানে বুঝছে যে সবই হলে 80 টাকা দিলে, আমি এটা চাই না। কারণ কি, খরচ জাকিয়ে কিন্তু হবে, শুধু বীজের খরচ বাড়বে। এখন আসেন, বীজের খরচ যদি বাড়ে, আপনার 52 শতাংশ বিঘা, আমি ধরলাম 2 কেজি বীজ লাগবে, ধরলাম যে 60,000 টাকা লাগলো সর্বোচ্চ, এর বেশি তো না। এবার 26,000 বিক্রি হলো তো, এটা ডলারের কারণে। ডলার কমলে 80 টাকা ডলার হলে অনেক কমে আসবে, 17-18,000 টাকা কেজিতে পাওয়া যাবে। যদি 126 টাকা হয়, আবার 26,000-27,000 হবে, তাও ধরলাম 50,000 টাকা খরচ, আরো 50,000 সার সুদ, 1,20,000 ধরি, 52 শতাংশ আমি ধরলাম 1,20,000 খরচ হলো। এর বেশি তো হতে পারে না নাকি? সবাই এক একজন এক একভাবে চাষ করেন, লিজের মানিটারি সব ধরলাম, 1,20,000 যদি খরচ যায়, সর্বনিম্ন ফলন উনি সবার লাস্টে করেছে, নামি পেঁয়াজ, উনি নিজেই কিন্তু বলছে। আর এই ভদ্রলোক কিন্তু আগাম করছিল, তাই তো? আগাম করলে পরে 5 মণ, আমরা কিন্তু যখন 4 মণ বলছি, দেখেন বীজে কত পরীক্ষা দিতে হয়। উনি কিন্তু মাপছে, প্রথমে দেখেন, কথা বলে, কথার মধ্যে আসছে, ওজনের পরীক্ষা দিয়ে শুরু হয়। তারপর খুলে প্যাকেট খুলে দেখে যে এটা বীজটা দেখতে কেমন, খাওয়া বীজ না ভালো বীজ নাকি, তাই না, জ্বালাবে কিনা। তাহলে প্রথমে আসলে ওজনে ইনসাফ হয়েছে কিনা দেখছে, মাইপে দেখছে, জ্বালাইছে কিনা, গজায় কিনা ঠিক মতো, সেখানে পরীক্ষা। এরপরে হচ্ছে যে খেতে যে গাছের গ্রোথ, ফলন ঠিক থাকলে তারপরে হচ্ছে পাস, তাই তো? বাজারে আবার দেখবেন, বাজারে যদি কালার ভালো না হয়, বিক্রি না হয়, সুখসাগর মানে 500 টাকার মনে বেশি এমন পাবেন না, তাই না? তাহলে কালারও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এটা কিন্তু আপনি কিং এর সাথে পাশে রাখলে আলাদা করে কাঁদে নাই, তাই তো? তাহলে আপনি কালারও পাস করতে হয়, তাহলে এতগুলো পাস করার পরে হচ্ছে একটা বীজ এরিয়া, তা আপনি 52 শতাংশ যদি 250 হবে নাকি, 4 মণ করে হইলে 4 মণটা কিছু হবে না, 1,000 রাখতে হবে। তা আমাদের কথাটা যদি সর্বনিম্ন দামেও আপনি বিক্রি করেন, ফলনটা যে আপনারা ঠকবেন না, এটা তো নিশ্চিত নাকি বলা যায়? আমরা কি একটু বাড়াই বললাম?